আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংসদ নেতার সভাপতিত্বে চলছে সংসদীয় দলের বৈঠক। স্পিকার, উপনেতা সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। বৈঠকে বসেছে বিরোধী দলও। ঢালাও সমর্থন আর বিরোধিতার বৃত্ত থেকে বেরোনোর পরামর্শ বিশ্লেষকদের। প্রথম অধিবেশনেই ঠিক হচ্ছে সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ। হরমুজের দখল রাখতে মাইন স্থাপনে ইরান। বোমা মেরে সচলের চেষ্টা যুক্তরাষ্ট্রের। হাইফা বন্দরে মিসাইল দেখেছে তেহরান। রেশনিং এর কারণে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জ্বালানি সংকটের বিরূপ প্রভাব পড়তে পারে ঈদযাত্রায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সরকারি দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে, যার সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে বেলা 11টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। সভায় আগামীকাল শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে আলোচনা হবে, আর সেই সাথে প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ নেতা আলোচনা করবেন সংসদ সদস্যদের সাথে। এর আগে সকাল 10টার দিক বিএনপি সহ সরকার দলীয় এমপিরা সংসদ ভবনে আসতে শুরু করেন। তারা আশা করেন এবারের সংসদ কার্যকরী, প্রাণবন্ত হবে। সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিরোধী দল জামায়াত, এমনটাই জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আপাতত সরকারের প্রস্তাব নাকচ করেছে জামায়াত সহ 11 দল। এদিকে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদীয় কমিটির সভা থেকে এসে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে সরকারি দল, এমন প্রত্যাশা বিরোধী জোটের। সংসদ ভবন এলাকায় আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রবিন, যেই বৈঠকটির কথা আমরা বলছিলাম, খুব সম্ভবত বৈঠকটি শেষ হয়েছে, কারণ অনেকেই আস্তে আস্তে বের হয়ে আসছেন। আপনি তাদের সাথে কথাও বলেছেন। কিছু জানা গেছে কিনা, বিশেষ করে স্পিকার কে হতে যাচ্ছেন, ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন, এই বিষয়ে কোনো ধরনের ইঙ্গিত পেলেন কিনা? যে আসলে দুপক্ষের বৈঠকে শেষ হয়েছে, অর্থাৎ সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে শেষ হয়েছে এবং অন্যদিকে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন যে বিরোধী দল তাদের বৈঠকও শেষ হয়েছে। একে একে নেতারা বেরিয়ে আসছে। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে আমরা দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি যেমনটি জানাচ্ছেন যে এই অধিবেশন আসলে কতদিন চলবে, এই অধিবেশন আসলে কতদিন চলবে সেই সব বিষয় নিয়েও এক ধরনের সিদ্ধান্তে পৌঁছেছেন তারা এবং এক ধরনের আলাপ আলোচনা শেষ হয়েছে। আমরা একটু আরেকজন সংসদ সদস্যের সঙ্গে কথা বলতে চাই, শহীদুল ইসলাম সেলিম। তিনি আজকের আলোচনায় আসলে আপনারা কোন কোন বিষয়ে সিদ্ধান্ত? 15 তারিখে অর্থাৎ 15 মার্চ আবারও এই সংসদীয় কমিটির সদস্যরা বৈঠকে বসবেন এবং এরপরেই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই অধিবেশনের মেয়াদ কতদিন চলবে। তবে ধারণা করা হচ্ছে যে 3 কর্মদিবস আসলে চলতি অধিবেশনের প্রথম বিষয়টি শুরু হতে পারে এবং এরপরে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং স্থায়ী কমিটির এখন পর্যন্ত বলা চলে সর্বোচ্চ নেতা, ধারণা করা হচ্ছে যে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনই আগামীকালকের সভায় সভাপতি করতে পারেন। গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মৃতা বেরিয়ে যাচ্ছেন। আসলে সংসদ সদস্যদের এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন, বিএনপি দলীয় সংসদ সদস্য যারা, তারা প্রত্যেকে এই মুহূর্তে বৈঠক শেষে বেরিয়ে যাচ্ছেন সংসদ ভবন এলাকা থেকে। এবং যে বিষয়টি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কথা বলেছেন, আমরা কথা বলেছিলেন, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যেমনটি জানাচ্ছিলেন যে এই সংসদের সভাপতিত্ব যিনি করবেন কিংবা স্পিকার হিসেবে কে দায়িত্ব পালন করবেন, সেই সব বিষয়ে তারা এক ধরনের আলাপ আলোচনা করেছেন এবং সেটি আগামীকাল প্রথম অধিবেশনের প্রথম দিনে, আগামীকাল অধিবেশনের প্রথম লাগাতার 12তম দিনের মতো ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানোর জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে এবং রাতভর রাজধানী তেহরানে বিমান হামলা চলেছে। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টে। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। 1300-এর বেশি মানুষের প্রাণ গেছে। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটির তেল ও গ্যাস শোধনাগার ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরো কয়েকটি শহর। কুয়েতে মার্কিন ঘাঁটি, ক্যাম্প
রিফজানি হামলার দাবি করেছে তেহরান। ড্রোন ও মিসাইল ছুঁড়েছে বাহরাইন, সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান, মিসাইল ছুঁড়েছে সৌদির পূর্বাঞ্চলে। তবে সেগুলো ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। তাতে আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি সাময়িক বলে দাবি করেছে ওয়াশিংটন। ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ হলেই জ্বালানির দাম কমে আসবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এদিকে রাজধানীতে ফিলিং স্টেশনগুলোয় জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনো স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহারি খেয়েই দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন। গভীর রাতেও কেউ কেউ লাইন ধরেছেন। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুদ করছে বলেও অভিযোগ তাদের। চট্টগ্রাম বন্দর সীমানায় 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস করা হচ্ছে। জ্বালানিবাহী আরও 4টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানিয়েছেন বন্দরের বোর্ড সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি জানিয়েছেন বন্দরের জলসীমার পথে থাকা 4টি জাহাজের মধ্যে 2টিতে এলএনজি, বাকি 2টিতে এলপিজি ও গ্যাসোলিন রয়েছে। এছাড়াও ব্রিফিংয়ে জানানো হয় জ্বালানি সরবরাহ গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। বহির্নোঙরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলো নিরাপত্তায় নৌবাহিনী, কোস্টগার্ড সহ 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে 8টি জাহাজ। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গায় রয়েছে জ্বালানি ইস্যু। সহকর্মী বিশ্বাস সরকারের তোলা ছবিতে জানাচ্ছেন আরেক সহকর্মী তাজনুর ইসলাম। বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বসেছে বাঁশের বেষ্টনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার মতো।